সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা ভালো আছো, সুস্থ আছো, এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের একটি প্রবন্ধ নিয়ে আলোচনা করেছিলাম, শব্দ থেকে কবিতা। আজকে আমি এই প্রবন্ধ থেকে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো দেখি আমরা। শিক্ষার্থীবৃন্দ, সৃজনশীল প্রশ্ন এটা তোমরা ক্লাস 6-এই কিন্তু পড়ে এসছো কিছুটা। এই সৃজনশীল প্রশ্ন কেউ কেউ আছো কি ঠিক মতো লেখো, দেখা যায় অনেকেই এই প্রশ্নটা ঠিক মতো উত্তর করো না, হয়তোবা বুঝতে পারো না। তো আজকে আমি চেষ্টা করব একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করে যে এই প্রশ্নের উত্তরটা আসলে কিভাবে লিখলে ভালো হয়। তো চলো দেখি আমরা। সৃজনশীল প্রশ্নে কি থাকে, একটা উদ্দীপক থাকে, তাই না? তোমরা একটু উদ্দীপকটা দেখো, যে উদ্দীপকটা যে প্রবন্ধ বা যে কবিতা থেকে থাকে তার সাথে সম্পর্কিত থাকে, অর্থাৎ সেই বিষয়ের কোনো একটা দিক এখানে ইঙ্গিত করা হয়, তার সাথে সম্পর্ক থাকে। আমরা একটু উদ্দীপকটা পড়ে দেখি। যে দেখো, রেবেকা চমৎকার কবিতা লিখেন, জীবনের বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভেতর সাজাতে পছন্দ তার। তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায়ই নানা রকম কবিতা পড়ে শোনান। নির্ঝর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? রেবেকা উত্তর দেন, তুমি তোমার চারপাশের সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো যে এই উদ্দীপকটা দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের কোন পাঠ্য বইয়ের কোন বিষয়ের সঙ্গে কি সম্পর্কিত। হ্যাঁ, এটা শব্দ থেকে কবিতা এর সঙ্গে কি সম্পর্কিত, এবং সেখানকার সেই বিষয়ের একটা বিষয়কে কিন্তু এখানে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নগুলো উত্তর করতে হয় কোথা থেকে? উদ্দীপকটা পড়ে সেই যে পাঠ্য বিষয়ের কোনো কবিতা বা গল্প প্রবন্ধ এর সঙ্গে। আর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক সাথে সম্পর্ক রেখে চার স্তরের প্রশ্ন থাকে, তাই না? নিশ্চয় তোমরা এই 4টি স্তরের নাম শুনেছ। যে প্রথম স্তরটা হচ্ছে জ্ঞানমূলক, দ্বিতীয় স্তরটা হচ্ছে অনুধাবনমূলক, এবং তৃতীয় স্তরের প্রশ্নটা হচ্ছে প্রয়োগমূলক, এবং চতুর্থটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক। জ্ঞানের উত্তরটি কোথায় থাকে? জ্ঞানের উত্তরটি সরাসরি বইয়ে পাওয়া যায়, সরাসরি বইয়ে থাকে। এবং যে অনুধাবনের যে প্রশ্ন, সেই প্রশ্নটার উত্তরও কিন্তু বইয়েই থাকে, তবে বই দেখে কি শিক্ষার্থীরা এটাকে বুঝে বা অনুধাবন করে লেখে, বুঝিয়ে দাও, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন থাকে। এবং প্রয়োগের প্রশ্নটা যেটা থাকে, যেটা হলো পাঠ্য বইয়ের যে থাকে রচনা, যেটা থাকে কবিতায় থাক বা প্রবন্ধ গল্প থাক, পাঠ্য বইয়ে থেকে রচনা, পাঠ্য বইয়ের কোনো রচনা থেকে এবং উদ্দীপক মিলিয়ে এই প্রশ্নটার উত্তর করতে হয়। অর্থাৎ এখানে এই উদ্দীপকের মধ্যে যে মূল রচনাটা থাকে তার কোনো একটা বিষয়ের এখানে বা কোনো একটা অংশের ইঙ্গিত দেওয়া থাকে। অর্থাৎ এখানে ফুপুর উত্তরে কি কবিতা কিভাবে লেখো, যে জানার কবিতা লেখার যে পদ্ধতি, এটা নির্ঝর জানতে চেয়েছে, এবং রেবেকা যা উত্তর দিয়েছে যে চারপাশের স্বপ্নময় সুন্দর শব্দগুলিকে বুঝে ধারণ করবো, অর্থাৎ সুন্দর সুন্দর শব্দগুলো সংগ্রহ করা, তাই না? এরকম ইঙ্গিত কিন্তু আমরা মূল রচনার মধ্যে, অর্থাৎ শব্দ থেকে কবিতা এই প্রবন্ধে পেয়েছি। তাহলে এই প্রবন্ধ থেকে, রচনা থেকে এবং উদ্দীপক থেকে এই দুটি মিলিয়ে এই প্রয়োগের প্রশ্ন উত্তরটা করতে হয়। এবং রেবেকার যে উত্তর দিয়েছিল তার ভাইপো নির্ঝরের প্রশ্নের, যে শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি
যুক্তি সহ বিচার করো। অর্থাৎ এই উত্তরটাও কিন্তু মূল রচনা থেকে এবং উদ্দীপক থেকে মিলিয়ে লিখতে হয়। এর আলোকে, পাঠ্য বইয়ের আলোকেই এই প্রশ্ন উত্তরটা করতে হয়। এই উদ্দীপকের মধ্যে কিন্তু কি থাকে, উত্তরের একটা ইঙ্গিত, এখানে যে উত্তরটা হবে তার একটা ইঙ্গিত এখানে দেওয়া থাকে, তাই না? প্রশ্ন হচ্ছে মূল ভাবকে ধারণ করে কি, তাহলে তুমি দেখবে যে কবিতার মধ্যে বা মূল রচনার মধ্যে রচনার মূল ভাব কি, সেখানে কি আছে এবং উদ্দীপকে কতটুকু দেওয়া আছে, কতটুকু ধারণ করে। হ্যাঁ, এভাবে যখন তুমি মিলাবে, চিন্তা করবে, তখন কিন্তু তুমি যেটা যুক্তি সহ আলোচনা করতে পারবে। তাহলে এবার আমরা উত্তরে গিয়ে দেখি আসলে কিভাবে এটা দিলে সুন্দর হয়। তো প্রথম প্রশ্নটা হচ্ছে শব্দ, ছন্দ, ছবি, রং, সুর দল বেঁধে আসবে কখন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু বইয়ে সরাসরি আছে। তোমরা একটু চিন্তা করে দেখো যে মনে পড়ে কিনা। দেখো উত্তরটা হচ্ছে কখন, বড় হলে শব্দ, ছন্দ, ছবি, রং, সুর সব দল বেঁধে আসবে। ঠিক আছে, এটা বইয়ের মধ্যে সরাসরি উত্তরটা আছে। এবং দেখো অনুধাবনের যে প্রশ্নটা, কবিরা কিভাবে শব্দ দ্বারা কথা বলেন বুঝিয়ে দাও। হ্যাঁ, এখানেও কিন্তু আমাদের মূল রচনার মধ্যে কিন্তু এই বিষয়টা দেওয়া আছে যে কবিরা সেখানে কিভাবে শব্দ দ্বারা কথা বলেন। এটা একটা অনুধাবনের প্রশ্ন, তবে এটা 2 স্তরে উত্তর দিতে হবে। এখানে জ্ঞানের উত্তর আছে, জ্ঞানের জন্য 1, এবং অনুধাবন অর্থাৎ বুঝিয়ে বলার জন্য 1। অনেকেই কিন্তু তোমরা এই প্রশ্ন উত্তরটা কিভাবে শুরু করো, যে কবিরা কিভাবে কথা বলেন তার নিচে আলোচনা করা হলো। আসলে এভাবে বলা যাবে না, জ্ঞানের উত্তরটা তোমাকে সরাসরি সেভাবে দিতে হবে যে কবিরা কিভাবে শব্দ দ্বারা কথা বলেন। বই কিন্তু এই উত্তরটা সরাসরি রয়েছে। যে কি আমরা একটু দেখি, কবিরা কবিতার ভাষায় শব্দ দ্বারা কথা বলেন। ঠিক আছে, যেভাবে তোমরা লেখো, অনেকেই লেখো যে কবিরা কিভাবে কথা বলে আলোচনা করা হলো, এভাবে না দিয়ে সরাসরি যে উত্তরটা আছে সেটাই, যে কবিরা কবিতার ভাষায় শব্দ দ্বারা কথা বলেন। এখন ওইখানে আছে বুঝিয়ে দাও, কিভাবে কথা বলেন বুঝিয়ে দাও, সেইটুকু হচ্ছে তোমার অনুধাবন, অর্থাৎ তুমি কি বুঝলে সেই অনুধাবন করে উত্তরটা যেভাবে সাজাবে। দেখো, কবিরা বিচিত্র রকমের কথা বলেন কবিতার ছন্দে, অর্থাৎ এই যে যেটা আছে কবিতার ভাষায় শব্দ দ্বারা কথা বলেন। কিভাবে বিচিত্র রকমের শব্দ তাদের ভাণ্ডারে থাকে এবং সেই বিচিত্র রকমের কথা বলেন কবিতার ছন্দে। তারা শব্দকে ভালোবেসে শব্দের খেলা খেলে লেখেন কবিতা। কবিরা শব্দের পর শব্দ বসিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখেন। শব্দ দিয়ে তারা তাদের স্বপ্ন ও কল্পনার কথা বাস্তবে রূপদান করেন। কখনো তারা শব্দ দিয়ে কবিতার মাধ্যমে হাসির, কান্নার, বেদনার, স্বপ্নের কথা বলেন, আবার কখনো চারপাশে যা দেখেন তার কথা বলেন। তাই বলা যায় কবিরা শব্দ দিয়ে কবিতার ভাষায় কথা বলেন। ঠিক আছে, তা তোমরা এভাবে অনুধাবনের প্রশ্নের উত্তরটা করবে। অর্থাৎ এখানে 2 স্তরের উত্তরই কিন্তু হয়ে গেল। জ্ঞানের উত্তর হচ্ছে কবি কবিতার ভাষায় শব্দ দ্বারা কথা বলেন, আর তুমি যেটা বুঝতে পেরেছো, কিভাবে বুঝতে পেরেছো সেটা অনুধাবন করে তুমি এভাবে উত্তর লিখবে। ঠিক আছে, এবং তৃতীয় অর্থাৎ প্রয়োগের প্রশ্নটা ছিল যে কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর। নির্ঝর কি প্রশ্ন করেছিল, যে ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো। এই উত্তরটা শব্দ থেকে কবিতা ওই প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে, হ্যাঁ এটা বুঝিয়ে লেখো, বা কতটুকু প্রতিফলিত হয়েছে। এখানেও কিন্তু তোমার যুক্তি বিষয় আছে। অর্থাৎ এখানে কি করতে হবে, তোমার মূল বইয়ে যে দিকটাকে ইঙ্গিত করা হয়েছে, তাই না, অর্থাৎ মূল রচনা থেকে এবং উদ্দীপক থেকে মিলিয়ে এই প্রশ্নের উত্তরটা করতে হবে। তো দেখি আমরা উত্তরটা কিভাবে দেওয়া যায়। যে কবিতার বিষয়ে নির্ঝরে যে প্রশ্নের উত্তর, সে উত্তরটা কিন্তু মূল রচনার মধ্যে অর্থাৎ শব্দ থেকে কবিতা এই প্রবন্ধের মধ্যে চমৎকারভাবে দেওয়া আছে। যে কিভাবে আসলে, অর্থাৎ নির্ঝরের প্রশ্নটা ছিল কবিতা লেখার পদ্ধতি কি, বা কবিতা লিখতে কি কি উপাদান লাগে, এরকমই তো কবিতা লেখার পদ্ধতি যে প্রশ্নটা সে করেছিল সেটা কিন্তু ওই পদ্ধতিটা ওই মূল রচনাবদ্ধ অর্থাৎ শব্দ থেকে কবিতা এই প্রবন্ধের মধ্যে চমৎকারভাবে দেওয়া আছে। এবং এখন আমরা চলে যাব এই প্রশ্নের উত্তরের জন্য কোথায়, আমরা
পাঠ্য বই অর্থাৎ মূল প্রবন্ধে, মূল রচনার দিকে চলে যাব। এই প্রশ্ন উত্তর করতে হলে সেই মূল রচনায় আমাদের যেতে হবে। তোমরা একটু দেখো, উত্তরটা দেখতে থাকো যে শব্দ থেকে কবিতা প্রবন্ধে কি আছে। আসলে আমরা ওই যে মূল রচনার মধ্যে চলে যাই, একটু মনে করো যে সেখানে কিভাবে কি আছে। যে শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রাবন্ধিক কবিতার কি একটা শৈল্পিক রূপ অর্থাৎ শিল্পরূপ এবং কবিতার বৈশিষ্ট্য তুলে ধরেছেন। তিনি কবিতা কাকে বলে, কিভাবে লিখতে হয় এর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন। কবিতার জন্য দরকার কি আমরা পড়েছিলাম যে হাজারো শব্দ, কবিতার জন্য প্রয়োজন হাজারো শব্দ এবং রং বেরঙের শব্দ। শব্দের অনেক রং আছে, এসব জানতে হবে। তোমাদেরকে মনে পড়ে যে কি ছিল, যে শব্দের অনেক রং আছে, যেমন কোনো শব্দ লাল, কোনো শব্দ হলুদ, কোনো শব্দ সবুজ, তাই না? অর্থাৎ সেই শব্দের রংগুলো কবির কল্পনায় শব্দগুলো জানতে হবে এবং সেই শব্দের রং যে আছে সেগুলো জানতে হবে। আর এই শব্দকে জানার চর্চা করতে হবে শৈশব থেকে, ছোটবেলা থেকে। শব্দকে যারা রঙিন করে প্রকাশ করার দক্ষতা অর্জন করতে পারে তারাই কি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে। এবার আমরা যাব এগুলো, এইটা ছিল কি কবিতায় যে নির্ঝর যে প্রশ্নটা করেছিল যে কবিতা কিভাবে লেখা যায়, সেখানে কিন্তু কবি সেই কবিতার শৈল্পী রূপ বা বৈশিষ্ট্য তুলে ধরেছেন, কিভাবে কবিতা লিখতে হয় সেটা তুলে ধরেছেন। এবার আমরা দেখব উদ্দীপকে কি আছে। দেখো, উদ্দীপকে নির্ঝর তার ফুপুর কবিতা শুনে মুগ্ধ, তাই সে ফুপুর কাছে জানতে চায় কবিতা কিভাবে লিখতে হয়। তখন তার ফুপু জানান কবিতা লেখার জন্য সবার আগে প্রয়োজন বিচিত্র শব্দ সম্পর্কে জানা, এবং এই বিচিত্র শব্দজ্ঞান যার আছে সেই ভালো কবিতা লিখতে পারে। ঠিক আছে, এই অংশটাকে আমরা কোথায় দেখলাম? উদ্দীপকে। তার মানে সেই মূল রচনা এবং উদ্দীপক মিলিয়েই এই প্রশ্নের উত্তরটা তৈরি করতে হবে এবং এই দুটার সমন্বয় করে কি প্রশ্নে যেভাবে চেয়েছে সেভাবে লিখতে হবে। তাহলে আর আলোচ্য শব্দ থেকে কবিতা প্রবন্ধে কি প্রাবন্ধিক কবিতা রচনার জন্য বিচিত্র শব্দ ভাণ্ডারের অপরিহার্যতা তুলে ধরেছেন। এখানে ছিল যে সব কবিতা লেখার জন্য প্রয়োজন হাজারো শব্দ এবং শব্দ ভাণ্ডার যার যত সমৃদ্ধ, যখন সে শব্দগুলো জানবে তখন এই শব্দগুলো নিয়ে তার স্বপ্ন তৈরি হবে, সে কল্পনা করবে, কল্পনায় এই শব্দগুলোর নানা রং বেরঙের হয়ে তার চোখে ধরা পড়বে। এজন্যই কবিতা লেখার জন্য কি দরকার? বিচিত্র ধরনের শব্দ এবং সেই শব্দ নিয়ে একটা শব্দ ভাণ্ডার। তাই বলা যায় উদ্দীপকে নির্ঝরে প্রশ্ন উত্তর প্রবন্ধে অত্যন্ত চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ নির্ঝর যে প্রশ্নটা ফুপুকে করেছিল সেই প্রশ্নটা কি মূল রচনার মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। এবার আমরা যাব উচ্চতর দক্ষতার প্রশ্নে। দেখো, উচ্চতর দক্ষতার প্রশ্নটা হচ্ছে নির্ঝরের প্রশ্নের উত্তরে রেবেকার উত্তর কি ছিল? রেবেকার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি, শব্দ থেকে কবিতা প্রবন্ধের যে মূল ভাব সেটা রেবেকা যে উত্তর দিয়েছিল সেটাকে কি ধারণ করে, যদি করে থাকে তাহলে যুক্তি সহ এটা কি মূল্যায়ন করবে বা বিচার করো। তাহলে চলো আমরা দেখি উত্তরটা কিভাবে। উদ্দীপকে কবিতা সম্পর্কে রেবেকার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাব আংশিক ধারণ করে, অর্থাৎ ওখানে কবিতা লেখার পদ্ধতি সম্পর্কে মূল রচনায় যা দেওয়া আছে তার সব কিছু কিন্তু উদ্দীপকে নেই। উদ্দীপকে শুধু কোনো একটা দিকের ইঙ্গিত করা হয়েছে, অর্থাৎ বিচিত্র শব্দ ভাণ্ডারের কথা বলা হয়েছে। তোমরা একটু খেয়াল করে দেখো, ওই প্রবন্ধের মধ্যে কিন্তু আরও অনেকগুলো কি উপাদান বা বৈশিষ্ট্য রয়েছে কবিতা লেখার জন্য, আর এখানে উদ্দীপকে শুধুমাত্র একটা দিক আছে শব্দ ভাণ্ডার। আমরা একটু দেখি যে সেই মূল রচনার মধ্যে অর্থাৎ প্রবন্ধের মধ্যে কি কি উপাদানের কথা আলোচনা করা হয়েছে। প্রবন্ধে প্রাবন্ধিক কবিতার শৈল্পিক রূপ ও কবিতা রচনার উপাদান সম্পর্কে আলোচনা করেছেন। যারা কবি
তারাই কবিতা রচনা করতে পারেন, কেননা তারা স্বপ্ন দেখতে পারেন, কল্পনায় ছবি আঁকতে পারেন। তাই কবিতা রচনার জন্য শব্দের রূপ, গন্ধ, রং, বর্ণ, সুর ও ছন্দ যারা দিতে পারেন তারাই কবিতা লিখতে পারেন। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে প্রবন্ধে আছে শব্দ ভাণ্ডার তো থাকবেই, তাই না? এই শব্দ ভাণ্ডার নিয়ে, অর্থাৎ শব্দগুলো নিয়ে যারা স্বপ্ন দেখতে পারেন এবং সেই স্বপ্নকে যারা কল্পনায় ছবি আঁকতে পারেন, কল্পনার ছবি আঁকতে পারেন এবং সেই শব্দকে যারা বাস্তবে সেই স্বপ্নকে যারা, অর্থাৎ স্বপ্ন ভাণ্ডার থেকে রং বেরঙের শব্দ নিয়ে কি করতে পারে, বাস্তবে রূপ দিতে পারেন, তারাই কবিতা লিখতে পারে। অর্থাৎ সেই শব্দের রূপ সম্পর্কে কবিরা জানেন, শব্দের কি রং সেটা জানেন, শব্দের গন্ধ এটা জানেন। অর্থাৎ কবিদের কাছে শব্দ হচ্ছে কোনোটা লাল রঙের, কোনোটা খয়েরি, কোনোটা সবুজ, কোনোটা হলুদ। আবার কবিদের কাছে কোনো শব্দ থেকে ফুলের গন্ধ বের হয়, কাঁঠাল চাপার গন্ধ বের হয়, এগুলো তোমরা দেখেছো। এবং সেগুলোর একটা বর্ণ আছে, সেইগুলো থেকে সুর বের হয় এবং কবিরা কি করতে পারে, কবিতা ছন্দ দিতে পারে। এবং এগুলো যারা করতে পারে তারাই কি কবিতা লিখতে পারে। আর উদ্দীপকে শুধু দেওয়া আছে শব্দ ভাণ্ডারের কথা, কিন্তু প্রবন্ধে দেওয়া আছে শব্দ ভাণ্ডারের বাইরেও আরো কতগুলো উপাদানের কথা। তাহলে দেখো, উদ্দীপকে রেবেকা ভালো কবিতা লিখতে পারেন। তার কবিতা শুনে মুগ্ধ হয়ে নির্ঝর তার কাছ থেকে কবিতা রচনার পদ্ধতি সম্পর্কে জানতে চায়। তিনি উত্তর দেন, কবিতা লেখার জন্য প্রয়োজন চারপাশের সুন্দর সুন্দর শব্দ সম্পর্কে ধারণা অর্জন করা। ঠিক আছে? আর তাহলে মূল রচনা এবং উদ্দীপক এর সমন্বয় করে যা হয় তা আমরা একটু দেখি। যে প্রবন্ধে কবিতা লেখার জন্য দরকার স্বপ্নময়ী হওয়া, শব্দ দক্ষতা অর্জন, বেশি বেশি দেখা, বেশি বেশি পড়া। অর্থাৎ আমরা এক সময় দেখছি তোমরা যত পারো দেখো, দেখো এবং দেখো, এবং শৈশব থেকে বেশি বেশি কবিতা পড়ো, পড়ো, পড়ো এবং পড়ো। অর্থাৎ সেখানে দেখা গেছে প্রবন্ধে কে বেশি বেশি দেখা এবং পড়ার গুরুত্ব দেওয়া হয়েছে। ছন্দের ব্যবহার শেখা এবং এগুলো সমন্বয় করা দক্ষতা অর্জন করতে বলা হয়েছে, এগুলো প্রবন্ধে বলা হয়েছে। আর উদ্দীপকে রেবেকা কবিতা লেখার জন্য শুধু বিচিত্র শব্দ সম্পর্কে ধারণা অর্জন করতে বলেছেন। ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, যে তাই বলা যায় উদ্দীপকে রেবেকার উত্তর প্রবন্ধের মূল ভাব আংশিক ধারণ করতে সক্ষম হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা সৃজনশীল প্রশ্নের এভাবে ধাপে ধাপে, অর্থাৎ যে স্তরগুলো থাকে সেই স্তর অনুযায়ী উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। তোমরা যত প্রবন্ধটা বা মূল রচনাটা তোমাদের ক্ষেত্রে ভালোভাবে পড়তে হবে, তাহলে কিন্তু প্রশ্নে কি চায় সেটার সাথে তোমরা সমন্বয় করতে পারবে, যে মূল রচনায় কি দেওয়া আছে আর উদ্দীপকে কোন দিকটাকে ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, তাহলে এর পার্থক্য বা সাদৃশ্যতা, মিল অমিল এগুলো তোমরা বের করতে পারবে এবং এভাবে প্রশ্নগুলো উত্তরগুলো করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই সৃজনশীল প্রশ্নের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। তো আমি তোমাদের এক বাড়ির কাজ হিসেবে একটি সৃজনশীল প্রশ্ন দেখার জন্য দিয়ে দিচ্ছি। তোমরা এই বাড়ির কাজটি খাতায় লিখে নাও। দেখো কি দেওয়া আছে। একদিন বাবুল আহমেদ স্যার বাংলা ক্লাসে কবিতা পড়াচ্ছিলেন। তিনি বললেন, কেবল কবিরাই পারে কবিতা লিখতে, কেননা কবিরাই স্বপ্ন দেখতে পারেন, তারাই পারেন স্বপ্নের ছবি আঁকতে। নতুন ছবি, নতুন ভাব কেবল কবিদের চেতনায় খেলা করে বলে তারা লিখতে পারেন কবিতা। কবিতা লিখতে হলে শব্দের রূপ, রং, গন্ধ, বর্ণ ও সুর চিনতে হয়, জানতে হয়। তো তোমরা এই উদ্দীপকের নিয়ে এই সৃজনশীল প্রশ্নটা বাড়ির কাজ হিসাবে খাতায় লিখে ফেলবে। ঠিক আছে? আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর যে পড়ার ক্লাসটি বুঝতে পেরেছ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।